আল্লাহ আপনার মোহাম্মদ, আপনার নবীর মোহাম্মদ পয়দা করে দেন। আল্লাহ আপনার দেওয়া ইসলামের উপরে চলার তৌফিক নসিব ফরমান। আল্লাহ আপনার দেওয়া আহকামাতের উপরে চলার তৌফিক নসিব ফরমান। আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। মানব কল্যাণ ও শান্তি কামনা, দিনের পথে চলার শপথ নিয়ে বাড়ির পথে মুসল্লিরা। ইজতেমাকে যেন আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, এর জন্য আল্লাহ তাআলার কাছে সকল মুসলমান প্রার্থনা করেছেন। মুসলমানের শত্রু যাতে পৃথিবীতে না থাকে, আমরা সবাই এক থাকবো, ঈমান আমল নিয়ে কবরে যেতে পারি, এই আশা, এই আকাঙ্ক্ষা আল্লাহর কাছে চাইছি। প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিল জনপ্রশাসন ও বিচার ব্যবস্থা সংস্কার কমিশন। এর মাধ্যমে সত্যিকার নাগরিক হিসেবে অধিকার ফিরে দেশের মানুষ। রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক, সংস্কার কমিশনের রিপোর্ট হিসেবে জনগণের হাতে দিয়ে দেব, যাতে করে তারা একমত হতে পারে যে এগুলো করে ফেলা ভালো। ফেব্রুয়ারির মধ্যেই নতুন রাজনৈতিক দল ঘোষণা, জানালো শিক্ষার্থীরা। জনমত সংগ্রহে চালানো হবে বিশেষ ক্যাম্পেইন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি উভয়ই স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে অব্যাহত থাকবে। গণতান্ত্রিক যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণের জন্য আপনাদের সামনে এই মাসে একটি সুন্দর দল নিয়ে আসা আমরা প্রয়োজনীয়তা অনুভব করছি। গণহত্যার দায়ে আওয়ামী লীগের সাংগঠনিকভাবে বিচার চায় বিএনপি, বললেন সালাউদ্দিন। প্রশাসন সহ গুরুত্বপূর্ণ জায়গায় ফ্যাসিবাদের দোসররা থাকায় সফল হচ্ছে না সরকার। শেখ হাসিনার দোসররা প্রশাসনে আছে, সর্বোচ্চ পর্যায়ে আছে। আমরা পরামর্শ দিয়েছিলাম, আপনি তাদেরকে বাদ দেন নাই। মাসেও গণহত্যার বিচার না পাওয়ায় শিক্ষার্থীদের আক্ষেপ, ধরে রাখতে চান ঐক্য। এখনো পূরণ হয়নি শহীদ পরিবার ও আহতদের প্রত্যাশা। আমরা ক্ষয় হয়েছি, আমরা ক্ষয় হয়ে শেষ হয়ে যায়, পরবর্তীতে বাংলাদেশটা যাতে সুন্দর সুষ্ঠু হয়। শিক্ষার্থীরা প্রাণ দিল, এত আমাদের জনতা প্রাণ দিল, সে বৈষম্য আমাদের এখনো রয়ে গেছে। আন্দোলন করার সময় কিন্তু আমরাই সবচেয়ে বেশি রক্ত দিয়েছি, কিন্তু পরবর্তী সময় আমাদেরকে ইতিহাস থেকে মুছে ফেলার একটা প্রবণতা দেখা যায়। উচ্ছেদের বিরোধিতায় উত্তরাঞ্চলে পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট, 16 জেলায় জ্বালানি বিক্রি বন্ধ, দুর্ভোগে হাজারো মানুষ। আজকে একটু মার্কেট ভালো, সেখানে পাম্পে আসলাম, তেল নেই। একটা গাড়িতে 3-4টা করে লেবার আছে, একটা ড্রাইভার আছে, তাদের পরিবার আছে, তারা যাবে কোথায়, তারা খাবে কি? গাজার নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র, নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা বাস্তবায়ন অসম্ভব, বলছেন বিশ্লেষকরা। শুভেচ্ছা, দুপুরে বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। দুপুর ১২টার কিছু পরে শুরু হওয়া মোনাজাত প্রায় আধ ঘন্টা চলে। এতে অংশ নেন দেশ বিদেশের লাখো মুসল্লি। দেশ জাতির সমৃদ্ধ ও কল্যাণ কামনায় চোখের পানি ফেলেন আগতরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। আমিন আমিন ধ্বনিতে মুখর তুরাক্তির, আল্লাহর দরবারে বান্দার ফরিয়াদ, সৃষ্টিকর্তার কাছে আশ্রয় আর ক্ষমা প্রার্থনা। চোখের জলে মহান আল্লাহর কাছে গুনাহ মাফের আকুতি লাখো মুসল্লির। প্রথম পর্বের দ্বিতীয় ধাপের এই আখেরি মোনাজাত শুরু হয় দুপুর ১২টা ১০ চলে প্রায় আধ ঘন্টা। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের বাংলাদেশের শীর্ষ মুরব্বি মাওলানা জুবায়ের। মোনাজাতে শরীক হতে ভোর থেকেই লাখো মানুষ জড়ো হতে থাকেন ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায়। খোলা আকাশের নিচে মূল সড়ক সহ অলিতে গলিতে যে যেভাবে পেরেছেন অংশ নিয়েছেন। দায়ীরা অর্থাৎ দাওয়াতের কাজ শিখবার জন্য, মূলত শিখবার জন্যই টঙ্গীর ময়দানে আসা। আমাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে, আমি যেন শিখে, দিনের পথে শিখে আমি আরেকজনকে শিখাইতে পারি। মূলত আমরা এখানে আসছি আল্লাহ সন্তুষ্টির জন্য এবং কিছু শিখার জন্য। মোনাজাতের আগে ময়দান ছাড়িয়ে আশপাশের সড়কগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনায় দোয়া করেন মুসল্লিরা।
দীর্ঘ অপেক্ষার পর আমরা এখানে আসলাম এবং আমরা আল্লাহর কাছে একটি বিষয় চাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেয়। বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে বিশ্ব ইজতেমায়, আমরা সবাই এখানে একত্রিত হয়েছি দিন সম্পর্কে জানার জন্য। আল্লাহ তাআলা সবাইকে দিনে আমল করার তৌফিক দান করুক। 8 দিন বিরতি দিয়ে 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নেবেন তাবলিগের ভারতের মাওলানা সাদের অনুসারীরা। ক্ষমা আল্লাহর রহমত, সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই গত কয়েকদিন এখানেই মেহনত করে গেছেন ইজতেমায় আগতরা। এখান থেকে অর্জিত শিক্ষা কাজে লাগাতেই ছড়িয়ে পড়বেন প্রত্যন্ত অঞ্চল সহ দেশে বিদেশে। আর আত্ম উন্নয়নের পাশাপাশি কল্যাণকর সমাজ গঠনেও ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ইজতেমায় আগতদের। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, গাজীপুর। এদিকে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত শেষে ঘরে ফেরার পথে ভোগান্তিতে পড়েছেন মুসল্লিরা। দুপুর 1:45টার দিকে মোনাজাত শেষ হলে বাড়ির পথে তারা রওনা দেন। বাস, ট্রেন, পিকআপ সহ বিভিন্ন যানবাহনে ফিরছেন মুসল্লিরা। তবে সড়কে যানবাহন অপ্রতুল হওয়ায় পায়ে হেঁটেই বাড়ির পথ ধরেছেন অনেকেই। মুসল্লিদের অভিযোগ, গ্যাটলক সার্ভিসের নামে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এছাড়া অনেকে আবার ট্রেনের ছাদ, ইঞ্জিনের সামনের অংশে চড়ে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন। অবস্থি আমাকে এই সবার টাকা চলে নাই, এরপর আমার 100 টাকা যাইতেছে। 10 টাকার পরে 100 টাকা চাইছে আমাদের কাছে। আমি যাবো এখানে আব্দুল্লাহপুর, পুলিশ 60 টাকা পরে 100 টাকা চাচ্ছে, এটা অত্যাচার করতেছে। সময় আসছি সবাই লেগে, তাই না? এখন যদি জুলুম করে তাহলে কিছু করার নাই, 100 টাকা কমে উড়াইতো না। মুসল্লিরা বাড়ি ফিরতে শুরু করেছে যেহেতু তাদের এই যাত্রা সম্পর্কে জানানোর জন্য আমাদের দুজন সহকর্মী অপেক্ষা করছেন। আমরা শুরুতেই যাব সহকর্মী শওকত মঞ্জুর শান্তর কাছে। শান্ত, আপনি যে এলাকায় আছেন সেখানে তো মুসল্লিরা বাড়ির পথ ধরেছেন তো আরো কিছুক্ষণ আগে থেকে, এখান থেকে দেখেই মনে হচ্ছে। সড়কের পরিস্থিতি কেমন দেখলেন জানাবেন। বৃষ্টি মানুষের এই স্রোত বা গন্তব্যে যাওয়ার যে ঢল, সেই ঢল কিন্তু মোনাজাতের ঠিক পরপরই শুরু হয়েছে এবং সেটি এখনো চলমান রয়েছে। যদি বলতে চাই যে আসলে যারা এখানকার স্থানীয় অথবা কাছে পিঠে থেকে এসেছিলেন তারা মোনাজাতের সাথে সাথেই বেরিয়ে গিয়েছেন, কিন্তু যেই সব মুসল্লি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, বিভিন্ন খিত্তায় অবস্থান করেছেন গত কয়েকটি দিন, তারা কিন্তু জোহরের নামাজ পড়েছেন এবং দুপুরের খাবার একসাথে খেয়েছেন, তারপরে কিন্তু নিজ নিজ গন্তব্যের পথে যাত্রা শুরু করেছেন। এখনও আমরা দেখছি অসংখ্য মুসল্লি কিন্তু তাদের যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, পাশাপাশি এই কয়েকদিনের যে থাকা খাওয়ার যে ব্যবস্থাগুলো ছিল সেগুলোকে নিয়ে একত্রে দলবদ্ধভাবে তারা কিন্তু বের হচ্ছেন এবং নিজ নিজ যে নির্ধারিত গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো খুঁজছেন এবং সেই গাড়িতে করে যাত্রা শুরু করছেন। এর পাশাপাশি বলতে হবে যে কিছু কিছু মানুষ ছিলেন যারা বিভিন্ন দলে আসেননি, একা একাই এসেছেন, তাদের ক্ষেত্রে কিছুটা ভোগান্তি দেখতে পাচ্ছি যে আসলে কোন গাড়িতে করে যাবেন, কোন দিকের পথে সেই গাড়িটি রয়েছে সেগুলো আসলে খুঁজে পেতে তাদের কিছুটা বেগ পোহাতে হচ্ছে। তবে এখানে ট্রাফিক পুলিশ সহ গাজীপুর পুলিশ যারা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু নির্দ্বিধায় সকাল থেকেই ব্যাপক পরিশ্রম করছেন এবং চেষ্টা করছেন যাতে সড়কের পরিস্থিতি স্বাভাবিক থাকে। আমরা দেখছি যে অসংখ্য বাস, বলতে হবে যে ঢাকার বিভিন্ন রুটের বাস আজকে কিন্তু এই গাজীপুরের এখানে চলে এসেছে এবং প্রত্যেকটি বাস চেষ্টা করছে সকল যাত্রীদেরকে বিভিন্ন গন্তব্যে নিয়ে যেতে। তবে সেই ক্ষেত্রেও কিছু অভিযোগের কথা আমরা পাচ্ছি যে নির্ধারিত যে ভাড়াগুলো স্বাভাবিক ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন মুসল্লিরা এবং সেই ক্ষেত্রে তারা বেশ অসন্তুষ্টি প্রকাশ করছেন যে আল্লাহর রাস্তায় এসে, বিশ্ব ইজতেমায় এসে যদি ফিরতি পথে এই ধরনের ভোগান্তি হয় এটা আসলে মেনে নিতে যে কারোরই কষ্ট হবে। তবে সবশেষে বলতে হবে যে মুসল্লিরা এই ধরনের ঝক্কি ঝামেলা হবে এটি জেনে বুঝেই কিন্তু ইজতেমায় আসেন এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তাদের এই যে কষ্ট, এই যে ঝামেলাগুলো তারা পোহাচ্ছেন, এগুলোকে তারা স্বাভাবিকভাবে মেনে নেন এবং প্রত্যাশা করেন মহান আল্লাহ তাদের এই কষ্টগুলো কবুল করবেন এবং তাদের দোয়া কবুল করবেন। বৃষ্টি বিস্তারিত করে জানাচ্ছিলেন রেল স্টেশন এলাকার খবর আমরা জানছিলাম। শান্ত, ধন্যবাদ জানাচ্ছি। টঙ্গীতে যাচ্ছি, দেখতে পাচ্ছি সহকর্মী পলাশ প্রধান অপেক্ষা করছেন। যারা বাড়ি ফিরছেন পলাশ, তাদের যেই স্রোত কেমন দেখলেন জানাবেন
এবং আরেকটি বিষয়ে পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা করা হয়েছে কিনা। মাত্রই শান্ত জানালো যে মুসল্লিরা অভিযোগ করেছিল আসলে তাদের এবার ঘরে যেতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। বৃষ্টি, আমি প্রথমে একটি ট্রেনে যে মুসলিমরা যাচ্ছে সেই চিত্রটি দেখাচ্ছি। সেটি হচ্ছে প্রথমবারের মতো যে এত জটলা ছিল সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি বলি যে এবারের দ্বিতীয় ধাপে যেটি হয়েছে সেটি কিন্তু একদম মুসল্লি নেই বলতেই চলে, তারা স্বাচ্ছন্দ্যে ট্রেনে যেতে পারছে। আমরা ট্রেনের সামনের যে বগিগুলো সেইগুলো কিন্তু আসলে কিছুটা চাপ রয়েছে এবং শেষ যে 3 থেকে 4টি বগি যদি একটু দেখানোর চেষ্টা করব সেখানে কিন্তু আসলে মুসল্লি নেই বলতেই চলে। এতে করে বোঝা যাচ্ছে যে অনেকটাই চাপ কম, যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ট্রেনে যেতে পারছে। কিছুক্ষণ আগে আমরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চিত্র দেখে আসছিলাম, সেখানে কিন্তু যে বিষয়টি দেখেছি মুসল্লিদের যে অভিযোগ সেটি হচ্ছে যে ভাড়া কয়েক গুণও বাড়িয়েছে, যে কারণে কিন্তু তারা যেতে অনেকটাই কষ্ট হচ্ছে। তারা কেউ রাগে আবার পায়ে হেঁটেও রওনা দিচ্ছে। আমি যদি একটু ট্রেনের যে শেষ অংশটা একটু দেখানোর চেষ্টা করবো, বৃষ্টি একদম যাত্রী নেই বলতেই চলে। কিছুক্ষণ আগে আমরা কাউন্টার মাস্টার কাছে কথা বলছি, তারাও বলছে যে ট্রেনের যে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছিল সেক্ষেত্রে আজকে অর্থাৎ দ্বিতীয় ধাপে কিন্তু যাত্রী একদম নাই বলতেই চলে। অর্থাৎ তারা যারাই প্রথমত কয়েকটি ট্রেন গিয়েছে সেখানে আমরা বেশ চাপ দেখেছি, তবে যাত্রীদের কোনো অভিযোগ নেই যে আসলে অনেক কষ্ট করে যেতে হচ্ছে। প্রথম 2টি ট্রেন আমরা দেখেছি যে গাদাগাদি করে টিকিট না পাওয়ার কারণে তারা ট্রেনের সামনের অংশে যে ছাদে উঠেছে সেখানে একটি ঝুঁকি নিয়ে তারা বাড়িতে যাচ্ছে। তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে অনেক চেষ্টা করছে, টিকিট না পাওয়ার কারণে মূলত ট্রেনের উপরে বিনা টাকায় তারা বাড়ি যাচ্ছে। এটি একটি পেয়েছি। তবে মহাসড়কে আমরা যেই চিত্রটি দেখেছি বৃষ্টি, যে পায়ে হেঁটে তাদের মালামাল নিয়ে এসে তারা বিভিন্ন দূর দূরান্ত যাচ্ছে, এটি আমরা দেখেছি। তাদের কথা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণের আসলে পরিবহন নেই এবং তারা যে যাবে যে পরিবহনগুলো রয়েছে একটা সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেটে আসলে কয়েক গুণে টাকা বাড়ি দেওয়ার কারণে মূলত পায়ে হেঁটে তারা বাড়িতে যাচ্ছে, এটি একটি রয়েছে। এবং আমরা দেখেছি যে স্থানীয় কিছু লেগুনা রয়েছে, তারাও একটি সিন্ডিকেটের আওতায় এসে মূলত ইজতেমা এবং বিভিন্ন ঈদ সহ বিভিন্ন উৎসব আসলেই মূলত তারা একজোট হয়ে টঙ্গী থেকে তারা বিভিন্নভাবে আসলে দাম বাড়িয়ে দেওয়ার কারণেই মূলত এইবারের দ্বিতীয় পর্বে যারা মুসল্লি রয়েছে তারা আসলে বিপাকে পড়েছে। বৃষ্টি, আমরা শুনছিলাম। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ পলাশ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে ব্রিফ করছে প্রধান উপদেষ্টা প্রেস উইং। সরাসরি সেখানে যাচ্ছি আমরা। ব্যক্তিকেও প্রশাসনে যুক্ত করতে পারেন, সেই জন্য অন্তত 5% চাকরি এই প্রশাসনের এই সার্ভিসের বাইরে থেকে যাতে নেওয়া যায় সেই জন্য ওনারা একটা সুপারিশ করেছেন। এছাড়া ওনারা আমাদের যে পাবলিক সার্ভিস কমিশনকেও একটু পৃথক করে 3টা পৃথক পাবলিক সার্ভিস কমিশন করার কথা বলেছেন। একটা পাবলিক সার্ভিস কমিশন সাধারণ যারা সরকারি কর্মকর্তা নিয়োগ পাবেন তাদের জন্য, আরেকটা হচ্ছে শিক্ষা ক্যাডারে যারা নিয়োগ পাবেন এবং স্বাস্থ্য ক্যাডারে যারা নিয়োগ পাবেন তাদের জন্য 3টা আলাদাভাবে পাবলিক সার্ভিস কমিশন করার কথা বলেছেন। একটা মন্ত্রী এবং সচিবদের একান্ত সচিব, এটা নিয়ে একটা অনেক দিন ধরেই কথা চালু আছে এবং একটা সমস্যা হয় যে প্রশাসনিক ক্যাডারে যেসব কর্মকর্তা মন্ত্রী এবং সচিবদের একান্ত সচিব হিসেবে নিয়োগ পান তারা পরবর্তী জীবনে মন্ত্রীদের একান্ত সচিব যারা নিয়োগ পান তারা পরবর্তী কর্মজীবনে সমস্যায় পড়েন। এই জন্য এইটা যাতে মন্ত্রীদের ব্যক্তিগত ইচ্ছার উপর ছেড়ে দেওয়ার কথা বলেছেন। মন্ত্রীরা তাদের নিজস্ব পছন্দের লোক সরকারের বাইরে থেকে এই পদগুলোতে নিয়োগ দেবেন। ন্যায়পাল নিয়োগের সুপারিশ করা হয়েছে। আর অডিট এবং অ্যাকাউন্টস বিভাগ এই দুটাকে আলাদাভাবে করার কথা বলা হয়েছে। এইগুলো আরও আছে যে আমাদের বিনিয়োগ রিলেটেড যে এই মুহূর্তে 3টা সংস্থা কাজ করে বিনিয়োগ আকৃষ্ট করার জন্য, এই 3টা সংস্থাকে একীভূত করে বিনিয়োগ বিভাগের অধীনে রাখার কথা সুপারিশ করেছেন এবং বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ীরা যাতে সুবিধা পায় এটা আগেও আমরা বলেছি, ওয়ান স্টপ সার্ভিস চালু করার সুপারিশটা ওনারা করেছেন। তো এইগুলো ছিল মোটামুটি ওনাদের সুপারিশের হাইলাইটস। এর বাইরেও আরও 2-একটা জিনিস আছে ওনারা যেটা বলেছেন, যেমন সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের 25 বছরের একটা বিধান আছে, এই বিধানটা ওনারা উঠিয়ে দেওয়ার কথা বলেছেন। উঠিয়ে দিয়ে কোনো সরকারি কর্মকর্তা যদি ইচ্ছে করেন 15 বছর চাকরি করার পরে যাতে অবসরের জন্য আবেদন করতে পারেন এরকম একটা বিধান করা যায় কিনা এটাও ওনারা ওনাদের সুপারিশে অন্তর্ভুক্ত করেছেন। তো আমরা এই সুপারিশমালাগুলো এই সংবাদ সম্মেলন শেষেই আপনাদের সাথে শেয়ার করে নেব। আপনারা তখন হয়তো আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। এখন এই বিষয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন।
না, এটা বিস্তারিত আপনার রিপোর্টের মধ্যে হয়তো পেয়ে যাবেন। আমি যদি বলি তাহলে ওনারা এটা রিপোর্টের ক্ষেত্রে আপনি ভালো করেছেন প্রশ্নটা করে, কারণ রিপোর্টে যেটা আছে এটা পরবর্তীতে ওনারা সামান্য সংশোধনী দিয়েছেন। এই জন্য আমি ওনারা এই ধারাটা আমি একেবারে পুরোটা পড়ছি, যাতে আপনাদের পরবর্তীতে ওই রিপোর্টের যদি কোনো কনফিউশনও থাকে আপনারা সেটা দূর হয়। ওনাদের অনুচ্ছেদ 6 খ ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট ওনাদের সুপারিশের ক্ষেত্রে ওনারা যেটা বলেছেন একদম আমি হুবহু পড়ছি। রাজধানী ঢাকা মহানগরীর জনসংখ্যা ও পরিষেবার ব্যক্তির কথা বিবেচনায় রেখে নয়াদিল্লির মতো ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট বা রাজধানী মহানগর সরকার গঠনের সুপারিশ করা হলো। অন্যান্য প্রদেশের মতোই এখানেও নির্বাচিত আইনসভা ও স্থানীয় সরকার থাকবে। ঢাকা মহানগরীর টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার ও নারায়ণগঞ্জ শহরকে নিয়ে ক্যাপিটাল সিটি গভর্নমেন্টের আয়তন নির্ধারণ করা যেতে পারে। সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং ব্রিফ করছিল, সরাসরি দেখছিলেন আপনারা। বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে, পরবর্তী নিউজে সেই আপডেটগুলো পেয়ে যাবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে দেশের মানুষ তাদের সত্যিকারের অধিকার ফিরে পাবে। বলেছেন, জনপ্রশাসন মন্ত্রণালয় ও বিচার বিভাগের সাথে দেশের সব পর্যায়ের মানুষের সম্পৃক্ততা রয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনের এই 2 রিপোর্ট বাস্তবায়ন হলে হেনস্থা, অবমাননা, অবজ্ঞা থেকেও মুক্তি পাবে মানুষ এবং সত্যিকারের অধিকার ফিরে পাবে। দুপুরে 2 সংস্কার কমিশনের রিপোর্ট গ্রহণের পর এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। জনপ্রশাসন সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধানরা অন্য সদস্যদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট হস্তান্তর করেন। এ সময় কমিশন প্রধান সহ সদস্যদের কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কার কমিশনের রিপোর্ট জনগণ, সিভিল সোসাইটি ও রাজনৈতিক দলগুলোর কাছে তুলে ধরবে। এই রিপোর্ট ভবিষ্যৎ প্রজন্মের জন্য দলিল উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। সুপারিশ অনুযায়ী সংস্কার বাস্তবায়ন না হলে ভবিষ্যৎ প্রজন্মের প্রশ্ন করার সুযোগ রয়েছে। এখানে যে আশার কথা শুনিয়েছেন সেটা এই যে সংক্ষিপ্ত সার যেটা আমাদেরকে দিলেন সেটাতেই এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব। এটাই আমাদের প্রত্যাশা এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। আপনাদের এই রিপোর্টটা আমরা এখন সংস্কার কমিশনের রিপোর্ট হিসেবে জনগণের হাতে দিয়ে দেব। ফেব্রুয়ারির মধ্যেই রাজনৈতিক দল ঘোষণা করবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জানিয়েছে সংগঠন দুটির নেতারা। আরও জানিয়েছেন, উপদেষ্টাদের মধ্যে কেউ যোগ দিতে চাইলে পদ ছাড়তে হবে। দুপুরে রাজধানীতে ছিল সংগঠনগুলোর সংবাদ সম্মেলন। সেখানে নতুন রাজনৈতিক দল গঠনে জনমত সংগ্রহের সপ্তাহব্যাপী কর্মসূচিও তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় সাধারণ মানুষের কাছে ফিরে যেতে চান তারা। আপনার চোখে নতুন বাংলাদেশ এই স্লোগানে জনমত নেওয়া হবে। ন্যূনতম 1 লাখ মানুষের মতামত নেয়ার জন্য এই কর্মসূচি পালন করবে তারা। এরই মধ্যে নতুন দলের নাম প্রতীক দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে অফলাইনে 1 লাখ মানুষের কাছে পৌঁছাবে তারা। দলের নাম, মার্কা ঠিক করা হবে প্রশ্নোত্তরের মাধ্যমে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি উভয়ই জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে অব্যাহত থাকবে এবং জনগণের প্রতিনিধিত্ব করে এমন একটি রাজনৈতিক দল গড়ে তোলার জন্য একসাথে কাজ করবে। গণতান্ত্রিক যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণের জন্য আপনাদের সামনে এই মাসে একটি সুন্দর দল নিয়ে আসা আমরা প্রয়োজনীয়তা অনুভব করছি। শেখ হাসিনার দোসররা উপদেষ্টা পরিষদে আছে, বিএনপি বলার পরও তাদের বাদ দেয়া হয়নি। এভাবেই প্রশাসন সহ গুরুত্বপূর্ণ জায়গায় ফ্যাসিবাদের দোসররা বসে আছে। বর্তমান সরকার কিভাবে সফল হবে তা অনিশ্চিত। এসব কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনার সভায় সালাউদ্দিন আহমেদ বলেছেন, নিশিরাতের আদালতের কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আওয়ামী লীগের অনেকে জামিনে বেরিয়ে যাচ্ছে উল্লেখ করেন বিএনপি নেতা। প্রশ্ন রেখে বলেন, আইনি পদক্ষেপ না নিয়ে আওয়ামী লীগকে কয়দিন পুলিশ দিয়ে ঠেকিয়ে রাখা যাবে? আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার কথা বললেও সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না।
আরও বলেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাংগঠনিকভাবে বিচারের দাবিও জানায় বিএনপি। প্রধান উপদেষ্টা বলছেন শেখ হাসিনার দোসররা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যথেষ্ট অর্থ ব্যয় করছে। তো শেখ হাসিনার দোসররা তো আপনার উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত আছে। আমরা পরামর্শ দিয়েছিলাম, আপনি তাদেরকে বাদ দেন নাই। শেখ হাসিনার দোসররা প্রশাসনে আছে, সর্বোচ্চ পর্যায়ে আছে। আমরা বলেছিলাম শেখ হাসিনার দোসররা থেকে আপনি বেশি দূর এগোতে পারবেন না। কান্না আহাজারি থামছে না জারা হায়াত খানের পরিবারের। রাজধানীতে 5 জন মিলে ধর্ষণ ও হত্যার পর হাতির ঝিলে ফেলে দেওয়া হয় 8ম শ্রেণীর ওই কিশোরীর মরদেহ। হতভাগ্য মা বাবার আকুতি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে উদাহরণ তৈরি করুক প্রশাসন, আর যেন কোনো বাবা মাকে এমন দুঃসহ স্মৃতি বয়ে বেড়াতে না হয়। আর অভিভাবকদের প্রতি তাদের অনুরোধ, সন্তানের বিষয়ে আরও সচেতন হওয়ার। ফারহানা ন্যান্সির রিপোর্ট। আমরা মানতেই পারতেছি না, আর এরকম মৃত্যু চাই না, কারো মায়ের বুক ছেড়ে এরকম হাতখালি না হয়। আহাজারির প্রতিটা শব্দ বিচারের আকুতির, আক্ষেপ আর পাঁজর ভাঙা কষ্টের প্রতিধ্বনি। চোখের সামনে সন্তানের ক্ষতবিক্ষত মরদেহের দুঃসহ স্মৃতি নিয়েই বেঁচে থাকতে হবে এই স্বজনদের। ও কেমন করে এরকম এখানে গেল, কেমন করে করলো, আমরা এখনো অজানা আমাদের কাছে। 8ম শ্রেণীর শিক্ষার্থী জারা হায়াত খান মাকে ফুচকা খাওয়া ও কেনাকাটার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর খোঁজাখুঁজি করেও না পেয়ে জিডি করেন বাবা। সেই রাতে মেয়ের মোবাইল থেকে আসে রহস্যজনক SMS। তার সূত্র ধরে তদন্তে নামে উত্তরা জোনের পুলিশ। আমি একটু কিছু কেনাকাটা আছে আর একটু ফুচকা খাইয়া চলে আসবো, এটা ও বলে যায় ওর মাকে। 4:30টার দিকে ওর মা আবার ফোন দিছে, কি ব্যাপার 4:30 বেজে যাচ্ছে, তুমি বাসা আসছো কেন, তোমার পাপা তো চলে আসবে। আসতেছি, এখনই চলে আসবো। 11টা 11:30 দিকে ওর মার ফোনে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। তখন ওর মা যে বলতেছে তুমি কই। তখন ওর মাকে একটা রিপ্লাই যায়, তুই কে। 30 জানুয়ারি গ্রেফতার হয় রবিন নামের এক যুবক। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার করা হয় রাব্বি মৃধা নামের আরও একজনকে। তারা জানায় ধর্ষণের পর হত্যা করা হয় জারাকে, মরদেহ ফেলা হয় হাতির ঝিলে। আমি যখন লাশটা পাই তখন তার পা দুইটা এইভাবে ম্যাচ করা, এইভাবে দিয়া দড়ি দিয়ে এইভাবে বাঁধা, এরকম ভাবে বুকের সাথে, আর 2 পা এরকম অ্যাজ লাইক একটা ফুটবল। অভিযুক্ত রবিন পেশায় গাড়ি চালক আর রাব্বি মৃধা রাজমিস্ত্রি। পুলিশের ধারণা ফেসবুকের মাধ্যমে রবিনের সাথে পরিচয় হয় জারার, তবে সেটা মানতে নারাজ তার পরিবার। আগে কিভাবে পরিচয় কিছুই আমরা জানি না, আমরা একটু হলেও টের পেতাম। এখন দেখি সবাই বলতেছে যে পুলিশে বসে ফেসবুকের ব্যাপারটা আমার কাছে বিশ্বাসযোগ্য লাগে না। ট্র্যাপে ফেলা হয়েছে জারাকে, এমন ধারণা পুলিশের। রবিনের পরিচিত একজন আছে, তার মাধ্যমেই বাকি 3 জন এই গ্রুপের সঙ্গে যুক্ত হয়। তারা মেয়েটাকে একটা ট্র্যাপে ফেলে। তো আমরা আসলে এই ঘটনাটার যে আরও ডিটেকশন, সেটার এখনও অনেক স্কোপ রয়ে গেছে, সে ব্যাপারে এখন কাজ করছে আমার টিম। ট্র্যাপটা আসলে কী ধরনের ট্র্যাপ সেটা এখনও পর্যন্ত আমরা এখনও বলতে যাচ্ছি না আপনাদেরকে। এই হতভাগ্য বাবা অভিভাবকদের আরও বেশি সচেতন থাকার অনুরোধ করেন। সব বাবা মাকে বলবো, ভাই তোমরা সচেতন হও, আমার মধ্যে এরকম কষ্ট হবে, জানি না এটার বিচার আমি পাবো কিনা। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। কেমন আছে প্রাণ দেয়া ছাত্র জনতার পরিবার? আন্দোলনে যারা আহত তারাই বা কেমন আছেন? জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে কতটা দেয়া যাচ্ছে তাদের আত্মত্যাগের মর্যাদা? এরই মধ্যে কেউ কেউ ক্ষতিপূরণ, পুনর্বাসন চেয়ে আন্দোলনেও নেমেছেন। ফাউন্ডেশন থেকে চেষ্টা চলছে শহীদ পরিবার ও আহতদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিতের। এই বিষয়গুলোই থাকছে আমাদের সহকর্মী সুমাইয়া ঐশীর রিপোর্টে। তারুণের শক্তি দেখিয়েছে জুলাই অভ্যুত্থান, দেখিয়েছে মৃত্যুকে তুচ্ছ করে এখনো অধিকার আদায় করে নেয় বাংলার জওয়ানেরা। আহত অনেকে এখনো বয়ে বেড়াচ্ছে শরীরে ক্ষত আর বুকের ক্ষোভ। উত্তরার রাতুল, 19 জুলাই খুব কাছ থেকে তাকে গুলি করে পুলিশ। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় শরীরের একাংশ। ক্যানটা ফার্স্টে আমার পেটে ঢুকে যায়, দেন পেটের ভেতর ঢুকে যায়, ব্রাস্ট হয়। তো নারী ভুঁড়ি যা ছিল সব ছিঁড়ে একদম ডাইরেক্ট বের হয়ে যায় আর কি। শরীরের ভেতর এখনো 250টিরও বেশি গুলির অবশিষ্টাংশ রয়েছে। অভ্যুত্থানের 6 মাস পরও সমান উদ্দীপ্ত রাতুল। আমার ডান পাশের কিডনি পুরোটা ড্যামেজ, অ্যাবডোমেন 55%, মানে বেশি অর্ধেকই কেটে বাদ দেওয়া হয়েছে। এখনও প্রায় ভেতরে 250টার মতো প্যালেট। এখনও আমাদের পুনর্বাসন নিয়ে খুবই দূরে, আমাদের এই চিন্তা ভাবনা খুবই দূরে, বা আমাদের যে মেডিকেল ট্রিটমেন্টগুলো এগুলো আমাদের
যতটুকু আমাদের রিসোর্সেস দেওয়ার কথা আমরা পাচ্ছি না। আমরা ক্ষয় হয়েছি, আমরা ক্ষয় হয়ে শেষ হয়ে যাই। পরবর্তীতে বাংলাদেশটা যাতে সুন্দর সুষ্ঠু হয়। আমি সুষ্ঠু বিচার চাই, ওদের যাতে ওদেরকে বিচার যেতে হয়। বাংলাদেশে রাতুলের শরীর থেকে গুলির প্যালেটগুলো সরানো সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য তাকে নিতে হবে বিদেশে। ওর যে লাইফটা এমন হয়ে গেছে, সরকার ওর জন্য কি করতেছে? আমাদের বাংলাদেশে কোনো চিকিৎসা করার মতো প্রসেস নাই। ডাক্তাররা বলতেছে চিকিৎসা করলে নাকি ওর আরো হিতে বিপরীত হবে। আমি চাইতেছি যে বাহিরে নিয়ে যদি ভালো একটা চিকিৎসা করা যায়। এমন অসংখ্য পরিবার ভুগছে চিকিৎসা সংকটে। হতাহতদের সহায়তায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কাজের ধীরগতি নিয়েও অভিযোগ উঠেছে। এরই মধ্যে 834 জন শহীদের চূড়ান্ত তালিকা করা হয়েছে। জুলাই ফাউন্ডেশনের তথ্য বলছে 31 জানুয়ারি পর্যন্ত 686 জন শহীদ পরিবারকে 34 কোটি 30 লাখ টাকা এবং 3025 জন আহত পরিবারকে 30 কোটি 21 লাখ টাকা সহায়তা দেয়া হয়েছে। এখন পর্যন্ত মোট 3711টি পরিবারকে দেয়া হয়েছে 64 কোটি 51 লাখ টাকা। এসবের মাঝে ক্ষতিপূরণ, পুনর্বাসন সহ বিভিন্ন দাবিতে রাস্তায় নেমেছে জুলাই আহতদের অনেকে। আওয়ামী লীগের বিদায়ের 6 মাসের মধ্যেই কেন এত অসন্তুষ্টি? আমরা আজকে এখানে এসে দাঁড়াইছি, আপনারা এখন পর্যন্ত আপনাদের কোনো গভর্নমেন্টের কর্মকর্তা আমাদের সাথে যোগাযোগ করেন না। কিছু সীমাবদ্ধতার কথা জানিয়ে জুলাই ফাউন্ডেশন থেকে বলা হয়েছে অনেক চ্যালেঞ্জের মধ্যেও চেষ্টা চলছে সর্বোচ্চটা করার। কাজে গতি বাড়বে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠিত হলে। এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাছে প্রায় 4000-এর মতন আবেদন জমা পড়েছে, যার মধ্যে আমরা ইতিমধ্যে 3000-এর উপরের আবেদন নিষ্পত্তি করে ফেলেছি। প্রত্যেকটি সংস্থার কিছু সীমাবদ্ধতা থাকে, সেরকমই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কিছু সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতাগুলোর মধ্যে থেকেই সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের থেকে করা হচ্ছে। দ্রুতই সীমাবদ্ধতা কাটিয়ে যথাযথ মর্যাদা পাবে জুলাই যোদ্ধারা, বাস্তবায়িত হবে আকাঙ্ক্ষার বাংলাদেশ। এই প্রত্যাশায় আহতরা, যেন আর কোনো তরুণকে অন্ধকারে হারিয়ে যেতে না হয়, সেই প্রত্যাশা তাদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। 1994 সালে পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় নিম্ন আদালতের রায় বাতিল করেছেন হাইকোর্ট। এতে খালাস পেয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 জন এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 25 আসামির সবাই। বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের অভিমত, মামলাটি বিদ্বেষপূর্ণ, রায় পক্ষপাতিত্ব করেছে বিচারিক আদালত। এর আগে গত 30 জানুয়ারি এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়। আলোচিত এই মামলায় 2019 সালে 3 জুলাই 9 জনকে ফাঁসি, 25 জনকে যাবজ্জীবন ও অর্থদণ্ড দেন পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। আসামিদের সবাই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এই রিপোর্ট সংগ্রহের সময় সাংবাদিকদের উপরে হামলা চালিয়েছে একদল উচ্ছৃঙ্খল যুবক। এতে আহত হয়েছেন এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আক্তার। বেলা 12টার দিকে হাইকোর্টের এনএক্স ভবনের সামনে মামলার আসামি পক্ষের আইনজীবীদের ব্রিফিংয়ের জন্য সাংবাদিকরা অপেক্ষা করছিলেন। হঠাৎ করে একটি মামলার খালাসপ্রাপ্ত আসামিদের পক্ষের শতাধিক যুবক হট্টগোল শুরু করেন। এর প্রতিবাদ জানালে সাংবাদিকদের মারধর করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ব্রিফিং বর্জনের পাশাপাশি এনএক্স চত্বরে বসে পড়েন সাংবাদিকরা, সুষ্ঠু বিচারের দাবি জানান। একটা রিপোর্টারকে আমরা সবাই দাঁড়ানো ছিলাম, বলছে যে তোরা কারা। আমি শুধু ওনাকে বলছি যে আপনি কে, এমন না আমি তুই করে কথা বলছি, কিচ্ছু না, জাস্ট প্রতিবাদ জানানো সাথে সাথে। আর বাকিটা তো আপনারা দেখছেন আপনাদের সামনে কি অবস্থা। অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রথম ধাপে 205 জন অবৈধ ভারতীয় অভিবাসীকে বের করে দেওয়া হয়েছে দেশটি থেকে। এই বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। টেক্সাসের সান অ্যান্টোনিও বিমানবন্দর থেকে C-17 সামরিক বিমানের একটি ফ্লাইটে করে তাদের ভারত ফেরত পাঠানো হয়। গুয়ামা হয়ে পাঞ্জাবে অবতরণ করার কথা রয়েছে বিমানটির। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো অবৈধ ভারতীয়দের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হলো। ধাপে ধাপে আরও বহু অবৈধ ভারতীয়কে দেশে ফেরত পাঠাবে ট্রাম্প প্রশাসন। এর আগে গুয়াতেমালা, পেরু, হন্ডুরাসের মতো দেশগুলোর অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে করে নিজ নিজ দেশে ফেরত পাঠায় মার্কিন কর্তৃপক্ষ। গাজার নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক শেষে এমন বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও ক্লিন গাজা মিশন বাস্তবায়নের
আকাঙ্ক্ষা প্রকাশ করেন তিনি। বলেন, পুনর্গঠনের লক্ষ্যে গাজার নিয়ন্ত্রণ নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশি নেতা হিসেবে যুক্তরাষ্ট্র সফরে গেলেন নেতানিয়াহু। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে বৈঠক হয় দুজনের। গাজা সহ মধ্যপ্রাচ্য সংকটের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। এই বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দুজন অংশ নেন। গাজার বাসিন্দাদের অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানান ট্রাম্প। অবিস্ফোরিত বোমা অপসারণ, অর্থনৈতিক উন্নয়নের মধ্য দিয়ে ফিলিস্তিনি অঞ্চলটিকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরায় পরিণত করার কথা বলেন তিনি। এদিকে গাজার নিয়ন্ত্রণ নিতে মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণা নিছকই কথার কথা, এমনটা বলছেন বিশ্লেষকরা। ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি সীমান্তবর্তী আরব দেশগুলো। এ অবস্থায় প্রায় 22 লাখ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে গাজার নিয়ন্ত্রণ নেওয়াকে অবাস্তব এবং অসম্ভব বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় গাজা দখলে ইসরায়েলের ব্যর্থ হওয়ায় কি এই উদ্যোগ ট্রাম্পের, এমন প্রশ্ন উঠেছে। গেল 15 মাস ধরে চলা ইসরায়েলি তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। হামাসকে নিশ্চিহ্ন করার নামে চালানো হয়েছে উপত্যকা দখলের অপচেষ্টা। হামাস ইসরায়েল যুদ্ধবিরতির পরপরই ক্লিন গাজা পরিকল্পনার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঘোষণা অনুযায়ী গাজার বাসিন্দাদের সরিয়ে পুনর্গঠন করা হবে উপত্যকা। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, গাজা দখলে ইসরায়েলের ব্যর্থ হওয়ায় কি এমন উদ্যোগ ট্রাম্পের? কোনোভাবেই এই সুযোগ নেই বলে জানান বিশ্লেষকরা। গাজাকে দখল করার চেষ্টা অনেক আগে থেকেই হয়ে আসছে। উপত্যকাকে অবরুদ্ধ করা হয়েছে। এখন গাজার নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী এমনটি করার সুযোগ নেই। যদিও অনেকেই বলছেন, গাজা থেকে বাসিন্দাদের সরাতে ট্রাম্পের ঘোষণা আসলে নিছকই কথার কথা। পরিকল্পনাহীন এসব ঘোষণার সাথে বাস্তবতার কোনো মিল নেই। এর মধ্যে ট্রাম্পের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের প্রতিবেশী আরব দেশগুলো। কোনো প্রস্তুতি ছাড়াই ট্রাম্প আসলে এই ঘোষণা দিয়েছেন। এই ইস্যুতে তার কোনো পরিকল্পনাই নেই, তাই বাস্তবতার সাথে তার এই ঘোষণার মিল নেই। পার্শ্ববর্তী দেশগুলোর সহায়তা ছাড়া কিভাবে গাজাকে খালি করবেন ট্রাম্প? উনি কি মেক্সিকো এবং কানাডায় শুল্ক আরোপের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পেরেছেন? আসলে এগুলো সবই তার কথার কথা। শুধু তাই নয়, ট্রাম্পের এমন সিদ্ধান্ত ফিলিস্তিন ইসরায়েল পৃথক রাষ্ট্র গঠনের প্রক্রিয়াকে ভেস্তে দেবে বলে শঙ্কা বিশ্লেষকদের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।